দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের যতীন্দ্রনাথ সেনগুপ্ত তার লেখা কয়েকটি কবিতা আমাদের বিহার টেটের অন্তর্গত রয়েছে। কবিতাগুলির মধ্যে বনহি স্তুতি, লোহার ব্যথা, হাট, চিরবৈশাখ, দুঃখবাদী, এই কয়েকটি কবিতা রয়েছে তোমাদের বিহার টেটের অন্তর্গত। এই কয়েকটি কবিতার আমি আলোচনা করব এবং তার সাথে তাদের এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। জানি এই ভিডিওটি অনেক বড় হবে, তোমরা একটু মন দিয়ে এটাকে দেখবে। আশা করি তোমাদের অনেক সাহায্য হবে। তো তাহলে চলো শুরু করা যাক এই কবিতাগুলির বিশ্লেষণ এবং এমসিকিউ প্রশ্নোত্তর। কবিতাগুলি বিশ্লেষণ করার আগে লেখক সম্পর্কে বা কবি সম্পর্কে আমাদের একটু জেনে নেওয়া প্রয়োজন, তারপরেই আমরা বিশ্লেষণে প্রবেশ করব। যতীন্দ্রনাথ সেনগুপ্ত ছিলেন বাংলা ভাষার একজন কবি ও লেখক। তিনি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার পাতিলপাড়ায় তার মাতুলালয়ে জন্মগ্রহণ করেছিলেন। 26শে জুন 1887 সালে তার জন্ম হয়েছিল। তার পৈতৃক নিবাস ছিল পশ্চিমবঙ্গের শান্তিপুর জেলার অদূরে হরিপুর নামক একটি গ্রামে। তিনি 1911 সালে হাওড়ার শিবপুর নামক ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে স্নাতক পাশ করেছিলেন। ইঞ্জিনিয়ারিং পাশ করে তিনি নদিয়া জেলার বোর্ড ও পরে কাশিমবাজারের রাজ স্টেটে তিনি কাজ করেন। পেশা হিসাবে তিনি প্রকৌশলীকেই বেছে নেন এবং তিনি যে বোর্ডে কাজ করতেন সেই বোর্ডের ওভারসিয়ার হিসাবেই তিনি মূলত কাজ করতেন। বাংলা কাব্যকে তিনি সনাতন ভাবুলতার নিগড় থেকে মুক্ত করতেই মূলত কাব্য কবিতা লিখেছিলেন। বাংলা কাব্যকে অবাস্তব কল্পনার জগৎ থেকে বাস্তবের কঠোর মাটিতে তিনি নামিয়ে এনেছিলেন। বোধগম্যতার কারণেই তার কাব্যে ব্যঙ্গের সুর তীব্র, ব্যঙ্গ করতে তিনি তীব্র ভাষায় ব্যবহার করতেন। তার কাব্য কবিতার নামকরণও তাই ভিন্নধর্মী হয়ে থাকে। যতীন্দ্রনাথ সেনগুপ্তকে বাংলার কাব্য জগতে মূলত দুঃখবাদী কবি হিসাবেই বিবেচনা করা হয়। দুঃখবাদী কবি হিসাবে তিনি খ্যাতিমান লাভ করলেও তিনি ছিলেন সমাজ সচেতন এবং মানবদরদী লেখক। আর দুঃখের সূতিকাগার ছিল মানব প্রেম। মানুষের দুঃখ বেদনায়, সামাজিক ব্যভিচার ও অন্যায় অত্যাচারে তার মন সবসময় ভারাক্রান্ত হয়ে উঠত। বাংলা কবিতার প্রবল রোমান্টিক যুগে তিনি জন্মগ্রহণ করলেও সেই রোমান্টিকতা তাকে ছুঁতে পারেনি, বরং তার কবিতায় ভেসে উঠেছে কঠোর এবং বাস্তবের যে চিত্র, বাস্তবের যে সমস্ত কঠিন চিত্র মূলত সেগুলি তার কবিতায় ভেসে উঠেছে। পেশা হিসাবে প্রকৌশলী হওয়ায় তিনি তার কাব্য কবিতায় বাস্তবের চরম সত্যকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছিলেন। যতীন্দ্রনাথ সেনগুপ্ত ছিলেন একজন যুক্তিবাদী ও মননশীল লেখক। সমাজ ও সমকাল ছিল তার কাব্যের বস্তু। দর্শন ও বিজ্ঞান উভয় দৃষ্টিকোণ থেকেই তিনি ছিলেন দুঃখবাদী। সত্যেন্দ্রনাথ দত্তের পরে তিনিই হয়তো প্রথম কবি যিনি সমাজের নিচুতলার মানুষদের নিয়ে বা সমাজের কঠোর বা কঠিন জীবনকে নিয়ে কাব্য রচনা করেছেন। কোনরূপ ভাববাদের বশবর্তী না হয়ে তিনি বাস্তব চিত্রকে নিজে যতটা প্রত্যক্ষ করেছেন ঠিক ততটাই তার কাব্যে ফুটিয়ে তুলেছেন। যিনি রবীন্দ্র সাহিত্যের দোর্দণ্ড প্রতাপের মধ্যেও কাব্য রচনা শুরু করে রবীন্দ্র নিগড় থেকে বেরিয়ে আসতে সমর্থ হয়েছিলেন, তিনিই হলেন যতীন্দ্রনাথ সেনগুপ্ত। মরীচিকা, মরুমায়া, ত্রিজামা, সায়ম, মরুশিখা প্রভৃতি কাব্যগ্রন্থের মধ্যে তার এই দুঃখবাদকে
ফুটে উঠতে দেখা যায়। তারাও নিশান্তিকা, কাব্য সংকলন, অনুপূর্বা ইত্যাদিও ছিল উল্লেখযোগ্য। শেষ বয়সে এসে তিনি ম্যাকবেথ, ওথেলো, হ্যামলেট ইত্যাদি অনুবাদ করেছিলেন। মাসিক বসুমতী পত্রিকায় তিনি বিপ্রতীপ গুপ্ত এই ছদ্মনামে স্মৃতিকথা নামক একটি আত্মজীবনী প্রকাশ করেছিলেন। 1954 সালের 17 সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেছিলেন। এটা আমরা সামান্য পরিমাণে যতীন্দ্রনাথ সেনগুপ্তের জীবনী নিয়ে আলোচনা করলাম। এবার আমরা কবিতার বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে যে কবিতাটি নিয়ে আলোচনা করব তার নাম হলো লোহার ব্যথা। এই লোহার ব্যথা কবিতার বিষয়বস্তু নিয়ে আমরা এখন আলোচনা করছি। এই কবিতাটি কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তর মরুশিখা কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। আমরা দেখতে পাই কামারশালায় হাপড়ে একটি লোহাকে তপ্ত করে পেটানো হচ্ছে। সেই লোহা কামারকে ভাই বলে সম্বোধন করে জিজ্ঞাসা করেছে, তাকে পেটানো ছাড়া কামারের আর কি কোনো কাজ নেই? সেই কোন ভোরে কামার হাতুড়ি ধরেছে। সময় গড়িয়ে চলে এসেছে ঝিঝি পড়া রাত, তাও কামার লোহাকে হাতুড়ির বাড়ি মেরেই চলেছে। পল্লীর চারিদিকে যখন হয়ে গিয়েছিল স্তব্ধ, তখন লোহা কামারকে অনুরোধ জানায় সে যেন এখন তার কাজ বন্ধ করে। অর্থাৎ কামার যেন তার কাজ থামিয়ে দিয়ে সমস্ত যন্ত্রপাতি তুলে নেয়। যে লৌহখণ্ডটির উপরে লোহাকে রেখে পেটাচ্ছে কামার, সেই লৌহখণ্ডটিও এখন ক্লান্ত হয়ে উঠেছে। এই যন্ত্রটিও এখন কাঁদছে। যে আগুনে লোহাকে পোড়ানো হচ্ছে, সেই আগুনও এখন ঘুমে ঢলে পড়ছে। পরিশ্রান্ত সাঁড়াশি তার দুঠোঁট দিয়ে এখন আলতোভাবে লোহাকে চুম্বন করছে। অর্থাৎ সাঁড়াশিও এখন পরিশ্রান্ত। অপরদিকে দেখা যায় হাঁপড়ও এখন হাঁপিয়ে উঠেছে। সে এখন মুক্তি চাইছে কামারের কাছ থেকে। আসল কথা হলো বিশ্ব সংসারে সবাই এখন ক্লান্ত ও পরিশ্রান্ত। এই শেষ প্রহরে পেটানো লোহা তাই কামারকে তার হাতের বজ্রমুষ্টি এখন শিথিল করতে বলছে। এই রাত দুপুরে পেটানো লোহার এখন আর মনে পড়ছে না ভোরবেলা তার আকার বা আকৃতি কেমন ছিল। সেই সকাল থেকে কামার তাকে কখনো ভাঙলো, কখনো গড়লো, কখনো সোজা করলো, কখনো বাঁকা করলো, কখনো চৌকো করলো ইত্যাদি বিভিন্ন আকার দিল কামার সেই সকাল থেকে লোহাকে। কখনো তাকে করা হলো লাল, কখনো তাকে সূর্যের মতো আলোক দেওয়া হলো, এবং কখনো তার এই জ্বলন্ত শরীরকে জলে ডুবিয়ে ঠান্ডা করা হলো। আবার কখনো দুটি অপরিচিত লোহাকে গলিয়ে তাদের এক করে দেয় কামার। প্রয়োজন বিবেচনা করে কামার কখনো লোহাকে তার ধর থেকে আলাদা করে দিচ্ছে মাথাটা, এবং কখনো তার নিচের অংশটা কেটে রেখে দিচ্ছে। এভাবে ঘন ঘন পেটানোর ফলে বা ঘন ঘন আকৃতি বদলের ফলে লোহা ঠিক মনে রাখতে পারে না তার পূর্বের আকৃতি কিরূপ ছিল। স্থির হয়ে কিছু বোঝার আগে বা চিন্তা করার আগে তার মাথার উপর নেমে আসছে হাতুড়ির আঘাত। একদিকে হাতুড়ির আঘাত, অন্যদিকে আগুনের তাপ। এই আঘাত ও তাপের ফলে লোহা হয়ে পড়ছে নিরুপায়। তবুও প্রতিটি হাতুড়ির আঘাতকে সে ফিরিয়ে দিতে পারছে, এটাই তার গর্ব। যতই প্রবল হোক না কেন এই অন্যায়, এই অন্যায়ের প্রতিবাদ করে আসছে লোহা সব সময়। লোহার ভেতরে যে কোমল অংশটি রয়েছে, সেই কোমল অংশকে কে যে খাদ নামকরণ করেছিল সেটি লোহার আজও অজানা। তবে কামারের হাতে পড়ে লোহাকে সহ্য করতে হচ্ছে শান, পান,
এবং পোর। রামের শত্রু শ্যামকে যদি কেটে ফেলা হয় তাতে লোহার কি সুখ রয়েছে? কামার শালায় কামারের হাতের যন্ত্র দিন রাত খেটে খেটে মরছে। আসলে কামারের চাতুরিটি কি তা তারা কিছুতেই ধরতে পারছে না। ভাই ও ভাতুরি তারা ভাই হয়েও অবিরাম একে অন্যকে আঘাত দিয়ে যাচ্ছে। বিশেষে রাত্রিকে সাক্ষী রেখে লোহা কামারকে ভাই বলে সম্বোধন করে বলেছে যে এইভাবে লোহাকে পেটানো যদি কাজ না থাকতো তাহলে কামারের রুজি রোজগার কি বন্ধ হয়ে যেত? এই গোপন জবাবটি কামার কানে কানে লোহাকে বলে দিক। কামার না থাকলে লোহার কিছুই ক্ষতি হতো না, কিন্তু লোহা না থাকলে কামারের কি হতো? কামার মশাইয়ের উচিত ছিল এ ব্যাপারে লোহাকে একটু কৃতজ্ঞতা জানানোর, যে তার জন্য তার পেশাটি অন্তত চলছে। আমার লোহাকে বলেছে পেটানোর প্রেম সহ্য করতে পারলে একদিন লোহাও কামার হয়ে যেতে পারত, অর্থাৎ আমি তখন তুমিতে পরিণত হয়ে যেত। কামারের এই যুক্তি শুনে সে হতাশ হয়ে বলেছে পেটানোর গুণে সে কামারের পথ পেয়েছে, এ গুণ তার জানা ছিল না। এটা হলো লোহার ব্যথা কবিতার বিষয়বস্তু। এবার আমরা লোহার ব্যথা কবিতার এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, তারপরে অন্য একটি কবিতার বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। লোহার ব্যথা কবিতাটি কার লেখা? অপশনগুলি হলো যতীন্দ্রনাথ সেনগুপ্ত, সত্যেন্দ্রনাথ দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর যতীন্দ্রনাথ সেনগুপ্ত। লোহার ব্যথা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অপশনগুলি হলো মরুশিখা, মরুমায়া, আরেকটি অপশন ওঠেনি। সঠিক উত্তর মরুশিখা। ও ভাই বলে কে কাকে সম্বোধন করেছে? অপশনগুলি হলো লোহা কর্মকারকে, কর্মকার লোহাকে, কর্মকার লোহাকে। এটা দুবার রিপিট হয়ে গিয়েছে। সঠিক উত্তর লোহা কর্মকারকে। কর্মকারের কর্ম কি? অপশনগুলি হলো লোহাকে সযত্নে তুলে রাখা, লোহাকে পুড়িয়ে পেটানো, লোহাকে ভাই বলে সম্বোধন করা। সঠিক উত্তর লোহাকে পুড়িয়ে পেটানো। কর্মকার কখন হাতুড়ি ধরে? অপশনগুলি হলো সন্ধ্যাবেলা, সকালে, ভোরবেলা। সঠিক উত্তর ভোরবেলা। ঝিল্লি মুখর কি? অপশনগুলি হলো পল্লী, গ্রাম, শহর। সঠিক উত্তর পল্লী। লোহা কর্মকারকে কখন যন্ত্র তুলে নিতে বলেছে? অপশনগুলি হলো ভোরবেলা, দুপুরবেলা, গভীর রাতে। সঠিক উত্তর দুপুরবেলা। ঠকা ঠাই ঠাই করে কাঁদছিল কে? অপশনগুলি হলো হাতুড়ি, হাপড়, নেহাই। সঠিক উত্তর নেহাই। ঘুমে ঢুলছিল কে? অপশনগুলি হলো কামার, লোহা, আগুন। সঠিক উত্তর আগুন। ক্লান্ত হয়ে গিয়েছিল কে? অপশনগুলি হলো কামার, লোহা, সাঁড়াশি। সঠিক উত্তর সাঁড়াশি। সাঁড়াশি ক্লান্ত ওষ্ঠে কাকে চুম্বন করেছিল? অপশনগুলি হলো আগুনকে, লোহাকে, ছেনিকে। সঠিক উত্তর ছেনিকে। লোহার ব্যথা কবিতায় কে হাঁপিয়ে উঠেছিল? অপশনগুলি হলো হাপড়, কামার, লোহা। সঠিক উত্তর কামার।
হাঁপড় কথার অর্থ কী? অপশানগুলি হলো পাট কাটার যন্ত্র, ধান কাটার যন্ত্র, ধাতু গলাবার যন্ত্র। সঠিক উত্তর ধাতু গলাবার যন্ত্র। কে ছুটি চেয়েছিল? অপশানগুলি হলো লোহা, হাতুড়ি, কামার। সঠিক উত্তর হাতুড়ি। আগুনের তাপে সারাশির চাপে কে নিরুপায়? অপশানগুলি হলো লোহা, সোনা, রূপা। সঠিক উত্তর লোহা। শিথিল তোমার বজ্র মুষ্টি, কার মুষ্টি শিথিল করার কথা বলা হয়েছে? অপশানগুলি হলো লোহা, তামা, কর্মকার। সঠিক উত্তর কর্মকার। লোহা কার চাপে নিরুপায়? অপশানগুলি হলো সারাশির, হাঁপড়ের, আগুনের। সঠিক উত্তর সারাশির। লোহা কি ফেরাতে ভোলেনি? অপশানগুলি হলো হাঁপড়ের তাপ, হাতুড়ির ঘা, কামারের ঘা। সঠিক উত্তর হাতুড়ির ঘা। লোহার কোন অংশকে খাদ বলা হয়েছে? অপশানগুলি হলো কঠিন মাথার অংশ, পেলব বাহু, বুকের কোমল অংশ। সঠিক উত্তর বুকের কোমল অংশ। লোহা কাকে সাক্ষী রেখে কর্মকারকে ধর্মভার দিয়েছেন? অপশানগুলি হলো দিনের আলোকে, হাতুড়িকে, রাত্রিকে। সঠিক উত্তর রাত্রিকে। লোহা কার মারফত হাতুড়িকে কৃতজ্ঞতা পাঠাতে বলেছে? অপশানগুলি হলো ছেনি, হাঁপড়, হাতুড়ি। সঠিক উত্তর হাতুড়ি। পিটনের গুণে লোহা কি হয়ে যায়? অপশানগুলি হলো কামারের গদি, ছেনি, কামারের যন্ত্র। সঠিক উত্তর কামারের গদি। এবার আমরা হাট কবিতাটি নিয়ে আলোচনা করব। প্রথমে হাট কবিতাটির বিষয়বস্তু এবং তারপর হাট কবিতাটির এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। সাধারণত হাট বলতে আমরা যা বুঝে থাকি তা হলো গ্রাম বা মফস্বল এলাকায় সপ্তাহে একদিন বা দুদিন নির্দিষ্ট একটি জায়গায় যে বাজার বা পসরা নিয়ে সবাই হাজির হয়, মানে যেখানে বেচা কেনা হয়, সেটাকেই আমরা হাট বলে থাকি। এরকমই একটা চিত্র, মানে একটি হাটের চিত্র আমরা এই কবিতায় দেখতে পাই। এবং এই কবিতায় আমরা দেখতে পাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাটে কিভাবে লোকজন যাতায়াত করে এবং তাদের যে কার্যপ্রণালী এবং তারা চলে গেলে কিভাবে হাট একা হয়ে যায়, সেই বিবরণ খুব সুন্দরভাবে এই কবিতায় আমরা দেখতে পাই। কিন্তু এই কবিতার আরেকটি অন্তর্নিহিত অর্থ রয়েছে, অর্থাৎ কবি এই কবিতায় রূপকের মাধ্যমে আমাদের সমাজ ব্যবস্থার সাথে হাটকে তুলনা করেছেন। আসলে কবি বলতে চেয়েছেন যুগের সাথে তাল মিলিয়ে হাটের যে বৈশিষ্ট্য, তার সাথে সমাজরীতির যে বৈশিষ্ট্য, দুটি একই রকম। কবিতায় প্রবেশ করলে প্রথমেই আমরা দেখতে পাই সেখানে লেখা আছে দূরে দূরে 10-12টি গ্রাম মিলে একটি হাটের তারা মানে একটি হাট রয়েছে, তার চারধারে রয়েছে 10-12টি গ্রাম। সেই হাটে সন্ধ্যায় প্রদীপও জ্বলে না, আবার সকালে কেউ ঝাঁটও দেয় না। আসলে আমরা যারা যারা গৃহস্থ বাড়িতে বসবাস করি তারা যেমন সন্ধ্যায় মঙ্গল প্রদীপ দান করি বা মঙ্গল প্রদীপ জ্বালাই এবং সকালে যত সব আবর্জনা রাত্রেবেলা পড়ে সেগুলিকে আমরা ঝাড় দিয়ে পরিষ্কার করে গৃহকে বা বাড়িঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, সেভাবে হাটকেও তো আমরা ব্যবহার করি, কিন্তু হাটে কেউ সন্ধ্যা প্রদীপ দেয় না বা সকালবেলা কেউ ঝাঁটও দেয় না। সারাদিন
যে যার মতো বেচাকেনা করে বিকেলবেলায় তারা নিজেদের বাড়িতে ফিরে যায়, আর একাকী হাট পড়ে থাকে নির্জনে। বকের পাখার সাথে সাথে সূর্যকে ডুবতে দেখা যায়। আসলে কবি বকের পাখার সাথে এখানে সন্ধ্যা ঘনিয়ে আসাকে তুলনা করেছেন। এই বক যখন বাসায় ফিরে যায় তখন গ্রামে গ্রামে প্রতিটি বাড়িতে জ্বলে ওঠে দ্বীপ এবং হাট সেই সময় চির অন্ধকারে ডুবে যায়। কারণ মানুষ সারাদিন হাটে থাকলেও নিজের স্বার্থ যখন তাদের ফুরিয়ে যায় তখন তারা যে যার মতো বাড়িতে চলে যায় এবং হাট একাই পড়ে থাকে। তখন দেখা যায় শ্রেণীহারা এক কাকের ক্লান্ত পাখার সাথে রাত্রি নেমে আসে। এখানে শ্রেণীহারা বলতে দলছুট কাকের কথা বলা হয়েছে। সচরাচর দেখা যায় কাকেরা সাধারণত দলবদ্ধভাবেই থাকতে ভালোবাসে, কিন্তু এখানে এক ক্লান্ত কাক তার দলছুট হয়ে গিয়েছে। আসলে সেই ক্লান্ত কাকের পাখনার সাথে রাত্রি নেমে আসার তুলনা করেছেন কবি। সন্ধ্যাবেলায় নদীর বাতাস যেন প্রশ্বাস ছাড়ে পাকুড় গাছের শাখায়। আমরা দেখতে পাই হাটে যে সমস্ত দোকান বন্ধ রয়েছে, মানে দোচালা যে ঘরগুলি রয়েছে, তারা আর এখন কোনো খদ্দেরকে ডাকছে না। কিন্তু যখন হাট চলে সেই দোকানিরাই সেই দোচালার ভিতরে বসে অন্যান্য যে ক্রেতা বিক্রেতা যারা যারা রয়েছে, মানে অ্যাকচুয়ালি বিক্রেতাদের, তারা দুহাত ধরে ডাকতে থাকে। এখন সেই দোচালার মধ্যে থেকে ডাকার আর কেউ নেই। সেই শূন্য হাটে যখন বাতাস আসে তখন সেই দোচালার ভেতরে যে বাঁশের যে খুঁটিগুলো রয়েছে সেই খুঁটিগুলোর মধ্যে যে বাতাসটি ঢুকে সেই বাতাসে বাঁশির আওয়াজ শোনা যায় এবং সেই বাঁশির আওয়াজ কেউ শুনতে পায় না, কারণ এখানে কোনো জনমানুষ নেই। কারণ তখন যে যার মতো বাড়িতে চলে গেছে, তাই নিস্তব্ধ কাকের পাখনায় রাত্রি নেমে আসে। পরবর্তীতে দেখা যায় কবি হাটের যে দিনের পরিবেশ, সেই দিনের পরিবেশের বর্ণনা করেছেন এই কবিতায়। কবি বলেছেন, দিবসেতে অর্থাৎ দিনে সেই হাটে কত চেনা অচেনা লোক সেখানে যাতায়াত করে। সবাই যে সবাইকে চেনে তার কোনো অর্থ নেই, কিন্তু সবাই সবার সাথে কম বেশি কথা বলে। কত লোকের পদধূলি বা পদচিহ্ন সেখানে পড়ে। আসলে লোক নিজেদের স্বার্থেই সেখানে উপস্থিত হয় এবং স্বার্থ ফুরিয়ে গেলে বিকেলবেলা সেখান থেকে চলে যায়। কবি বলেছেন, সারাদিন সেখানে মাল চেনাচেনি, মাল দরাদরি, টানাটানি, দর কষাকষি ইত্যাদি কত রকম নাট্য অভিনয় চলতে থাকে সেই হাটে। নতুন পসরা নিয়ে যখন বিক্রেতারা তার পসার জমিয়ে বসে, সেখানে তাড়াতাড়ি তাড়াহুড়ো করে কিছু কিছু ক্রেতা দৌড়ে গিয়ে তাদের কাছ থেকে ভালো জিনিসটি লুফে নেয়, কারণ তাদের মনে ভয় থাকে পরে গেলে হয়তোবা আমি ভালো জিনিসটি নাও পেতে পারি। এজন্য তারা হানাহানি করে, কারণ সকলের আগে গেলে ভালো জিনিসটি পাওয়া যায় এটি তাদের মনে গেঁথে রয়েছে। এভাবে কেউ ভালো জিনিসটা পেয়ে গেলেও কেউ ফিরে আসে খালি হাতে। এই হাটে দিনের বেলা কথার কোনো শেষ থাকে না। চেনা অচেনা, পরিচিত অপরিচিত সবাই সকলের সাথেই কথা বলে এবং কোলাহলে মুখর হয়ে ওঠে এই হাট। এই হাটে যুগ যুগ ধরে কত মানুষ এসেছে বা ভবিষ্যতেও কত মানুষ আসবে তার কোনো ঠিক নেই। হাটের ওপারে কোনো ব্যক্তি বা বিক্রেতা যদি পসরা নামায়, এপার থেকে ক্রেতারা দৌড়ে ছুটে যায় তার কাছে ভালো জিনিসটি কেনার জন্য। সকালবেলা শিশির ভেজা হাতে বা শিশির লাগা সেই ফলটিকে তোলা হয়েছিল এবং সেই ফলটি যখন হাটে নিয়ে আসে, শতজন সেই ফলটিকে পরখ করে দেখে ভালো কি মন্দ, কিন্তু দেখা যায় এই ফলটি
আর বিকেলবেলা টাটকা থাকে না। কেন বলো তো? কারণ এই যে শত মানুষ যে সেই ফলটিকে নিয়ে পরীক্ষা করছে সেটি ভালো না মন্দ, এর ফলে ফলের যে একটি টাটকা ভাব, সেই টাটকা ভাবটি সে হারিয়ে ফেলে। শত মানুষের হাতে পড়ে তার উজ্জ্বলতা যখন নষ্ট হয়ে যায়, সেই ফলটি বিকালবেলা অবহেলায় পড়ে থাকে বা কেউ কম দামে সেই ফলটিকে সংগ্রহ করে। এই ফলটির সাথে আমাদের জীবনেরও খানিকটা তুলনা করা যেতে পারে। দেখো, আমাদের পৃথিবীতে বা আমাদের সমাজে এমন অনেক ব্যক্তি আছে যাদের হয়তো প্রতিভা রয়েছে। অনেক ভালো ভালো প্রতিভাওয়ালা ব্যক্তিগুলোও মানে অনেকের চাপে বা অনেকের কথার পরিপ্রেক্ষিতে তারা সমাজে দাম পায় না। যেমন করে সেই সকালবেলার কুয়াশা ভেজা যে ফলটি, সেই ফলটি বিকেলবেলায় আর দাম পায়নি, তেমনি কিছু কিছু মানুষও আমাদের সমাজে প্রতিভা থাকলেও তারা দাম পায় না। সারাদিন ধরে এই হাটে কত ক্রেতা বিক্রেতা এলো আর গেল, তার কোনো হিসাব নেই। কবি বলেছেন, যুগ যুগ ধরে একই রকম ভাবে হাটের এই চিত্র চলতেই থাকে এবং ভবিষ্যতেও এই একই চিত্র চলবে, এটা কবির আশ্বাস। হাটকে যেন একটা মঞ্চের সাথে তুলনা করেছেন, মানে নাটকের মঞ্চ, যেই মঞ্চে এক একটা করে অভিনেতা আসে, অভিনয় করে এবং চলে যায়। তারপর আবার অভিনেতা উঠে অভিনয় করে এবং চলে যায়। কারো স্থায়ী বা পাকাপাকি স্থান সেই নাটকে থাকে না। এই হাট সকলের জন্য মুক্ত, সকলের অবাধ প্রবেশ সেখানে। এই হাটে যে যার মতো আসে এবং বাড়ি ফিরে যায়। এই হাটে এসে কেউ লোকসান হয়ে গেলে কান্না করে, আবার কেউ যখন লাভ করে তখন তার গাটে সে টাকা পয়সা বা ধন জমিয়ে রাখে। কবি যেন দেখেছেন উদার আকাশে মুক্ত বাতাসে এই খেলা চিরকাল হয়ে চলেছে। এই হাটের মাধ্যমে মানব জীবনের একটি বৃহত্তর ব্যাখ্যা দিতে চেয়েছেন কবি। নাটকের সাথে তুলনা করে কবি বলেছেন, খোলা আকাশের নিচে এই হাট তার পসরা সাজিয়ে বসে এবং যে যার মতো তাকে ব্যবহার করে, কিন্তু এই হাটকে তাদের স্বার্থ ফুরিয়ে গেলে তারা ভুলে যায়। মূলত এই একই কথা তিনি বারবার আলোচনা করেছেন এই কবিতায়। দেখো, আমি যে সমস্ত কথা আলোচনা করলাম মূলত এটিই হচ্ছে হাট কবিতার বিষয়বস্তু। মানে কবি ঘুরে ফিরে সে একই কথা বলেছেন। যাই হোক, যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় বলবে, আমি আরেকবার বুঝিয়ে দেব। এবার আমরা হাট কবিতার এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। দূরে দূরে গ্রাম। অপশানগুলি হলো 10-12খানি, 5-6খানি, 6-7খানি। সঠিক উত্তর 10-12খানি। সন্ধ্যায় সেথা জ্বলে না প্রদীপ, প্রভাতে। অপশানগুলি হলো পড়ে না ঝাট, যায় না লোক, বসে না হাট। সঠিক উত্তর পড়ে না ঝাট। যে যার ঘরে ঘরে ফিরে যায় কখন? অপশানগুলি হলো বিকেলবেলায়, সন্ধ্যাবেলায়, সকালবেলায়। সঠিক উত্তর বিকেলবেলায়। বকের পাখায় আলোক লোকায় ছাড়িয়া। অপশানগুলি হলো উত্তরের মাঠ, দক্ষিণের মাঠ, পূবের মাঠ। সঠিক উত্তর পূবের মাঠ। দূরে দূরে গ্রাম জ্বলে ওঠে। অপশানগুলি হলো আগুন, দ্বীপ, বাতি। সঠিক উত্তর দ্বীপ। নিশা নামে দূরে শ্রেণীহারা এক ক্লান্ত। অপশানগুলি হলো কাকের পাখে, বকের পাখে, গাছের শাখায়। সঠিক উত্তর কাকের পাখে। নদীর বাতাস ছাড়ে নিঃশ্বাস পার্শ্বে। অপশানগুলি হলো
কাকের পাখে, পাঁকুর শাখে, গাছের শাখায়। সঠিক উত্তর পাঁকুর শাখে। বাজে বায়ু আসি, বিদ্রুপ বাসি। অপশানগুলি হলো জীর্ণ কাঠের ফাঁকে, জীর্ণ বাঁশের ফাঁকে, জীর্ণ বাঁশের শাঁখে। সঠিক উত্তর জীর্ণ বাঁশের ফাঁকে। নির্জন হাটে রাত্রি নামিল। অপশানগুলি হলো একক কাকের ডাকে, একক শিয়ালের ডাকে, ময়ূরের ডাকে। সঠিক উত্তর একক কাকের ডাকে। ছড়ান সেঠাই ঘিরে। এখানে কার কথা বলা হয়েছে? অপশানগুলি হলো লোকেদের ফেলে দেওয়া জিনিসপত্রের কথা, ছিন্ন চরণ চিহ্ন, ফুলগুলি। সঠিক উত্তর ছিন্ন চরণ চিহ্ন। কানাকড়ি নিয়ে কত। অপশানগুলি হলো টানাটানি, চুলোচুলি, মারামারি। সঠিক উত্তর টানাটানি। দিবসে থাকে না কথার অন্ত। অপশানগুলি হলো নতুনদের ভিড়ে, চেনা অচেনার ভিড়ে, অচেনার ভিড়ে। সঠিক উত্তর চেনা অচেনার ভিড়ে। ওপারের লোক নামালে পসরা। অপশানগুলি হলো ছুটে এপারের ক্রেতা, ছোটে ওপারের ক্রেতা, হাটে ওপারের ক্রেতা। সঠিক উত্তর ছুটে এপারের ক্রেতা। শিশির বিমল। অপশানগুলি হলো শরতের কাল, প্রভাতের ফল, সন্ধ্যার কাল। সঠিক উত্তর প্রভাতের ফল। ড্যাশ বিকায় হেলায় সহিয়া নীরব ব্যথা। অপশানগুলি হলো সকালবেলায়, বিকেলবেলায়, সন্ধ্যাবেলায়। সঠিক উত্তর বিকেলবেলায়। হিসাব না হিরে, এলো আর গেল। অপশানগুলি হলো কত ক্রেতা বিক্রেতা, কত মানুষেরা, কত মানুষের ঢল। সঠিক উত্তর কত ক্রেতা বিক্রেতা। নূতন করিয়া বসা আর ভাঙা। অপশানগুলি হলো পুরনো দিনের বেলা, পুরনো হাটের মেলা, পুরনো সকালবেলা। সঠিক উত্তর পুরানো হাটের মেলা। দিবস রাত্রি নতুন যাত্রী। অপশানগুলি হলো নিত্যদিনের খেলা, নিত্য নতুন খেলা, নিত্য হাটের খেলা। সঠিক উত্তর নিত্য হাটের খেলা। খেলা আছে হাট। অপশানগুলি হলো মুক্ত বাতাসে, জনহীন মাঠে, নিত্য নাটের খেলা। সঠিক উত্তর মুক্ত বাতাসে। ঘরে ফিরিবার বেলা। অপশানগুলি হলো প্রথম অপশানটি ওঠেনি, তার জন্য দুঃখিত। কেহ কাঁদে কেহ গাটে করি বাঁধে, উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল এই খেলা। সঠিক উত্তর কেহ কাঁদে কেহ গাটে করি বাঁধে। এখন আমরা যতীন্দ্রনাথ সেনগুপ্তের দুগবাদী, এই দুগবাদী কবিতাটি নিয়ে আলোচনা করব এবং তারপর এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। যতীন্দ্রনাথ সেনগুপ্তের দুগবাদী কবিতা, এটি হলো মরুশিখা কাব্যগ্রন্থের অন্তর্গত। কবি এই কবিতায় সৃষ্টিকর্তাকে বন্ধু বলেছেন এবং বলেছেন সৃষ্টিকর্তা বা বন্ধুর তার উপর এত কোপ বা রাগ কেন। এই পৃথিবীর সুন্দর অর্থাৎ সুজলা সুফলা শস্য শ্যামলা, আর পর্বত, দিঘি, নদী নালা ইত্যাদি সমস্ত কিছুই আছে, অর্থাৎ সমস্ত কিছুই সুন্দর। সৃষ্টিকর্তা তুলে ধরেছেন এই সুন্দর পৃথিবীর সুন্দর রূপকে। যতীন্দ্রনাথ সেনগুপ্ত এই সুন্দর পৃথিবীকে উপভোগ করতে চায়নি, কারণ এই সৌন্দর্য শেষ কথা নয়। এই সৌন্দর্যের পিছনে লুকিয়ে থাকে একটি কালো অন্ধকার।
এই অপরূপ সৌন্দর্যের জন্যই স্বভাব কবিরা এই সৌন্দর্যকে নিয়ে রচনা করেছেন তাদের কাব্য সাহিত্য। কিন্তু কবি মনে করেন এই সৌন্দর্যের বাইরেও একটি কালো অন্ধকার রয়েছে, যা পৃথিবীর ধ্বংসের রূপকে প্রকাশ করে। সৌন্দর্যই শেষ কথা নয়, এই সৌন্দর্যের বাইরে একটা দুঃখের জগৎ আছে বলে কবি যতীন্দ্রনাথ মনে করেছেন। এই দুঃখবাদকেই মূলত কবি এই কবিতায় বারবার টেনে এনেছেন। তাকে আরেকটু বিশ্লেষণ করলে দেখা যায় যে যারা ঈশ্বরকে বিশ্বাস করে না তাদের আমরা নাস্তিক বলি। তারা বিশ্বাস করে এই পৃথিবীতে যা আছে তাই সত্য, যা চোখে দেখা যায় না তাকে তারা বিশ্বাস করে না। আমাদের কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত আদতে ছিলেন নাস্তিক, কিন্তু ভালোভাবে যদি তার কবিতা বিশ্লেষণ করে দেখা যায় তবে আমরা দেখতে পাবো যে এই নাস্তিকতাবাদের মধ্য দিয়েই ফুটে উঠেছে তার আস্তিকতাবাদের একটি ছাপ। কবি যতীন্দ্রনাথ পৃথিবীর সমস্ত সুন্দর জিনিসের মধ্যে তিনি সব কিছু যে ভালো তা তিনি খুঁজে পাননি, মানে সৌন্দর্যতাকে তিনি খুঁজে পাননি। তার মধ্যে তিনি খুঁজে পেয়েছেন দুঃখ, যন্ত্রণা, হতাশা ইত্যাদি মনোভাবকে। কবি এখানে তার বন্ধুকে বলেছেন, বন্ধু বলতে আমরা সৃষ্টিকর্তাকেই বুঝে থাকি। এই পৃথিবীর সুজলা সুফলা শস্য শ্যামলা নদী, পাহাড়, পর্বত ইত্যাদির যে সৌন্দর্য রয়েছে প্রত্যেকটি সৌন্দর্যকে তিনি এক একটি টোপ বলেছেন। আসলে টোপ কি বলতো? টোপ হলো এমন একটা জিনিস যা কারো সামনে নিয়ে গেলে নিশ্চিন্তে, মানে নির্দ্বিধায় কোনো রকম চিন্তা ছাড়াই সে সেটাকে গিলে ফেলে। আমরা দেখি না মাছের যে বড়শি, সেই বড়শির সামনে আমরা টোপ দিই এবং এই টোপের মধ্যে যে কাঁটা রয়েছে সেটি মাছ বুঝতে পারে না, এবং সেটি যখন খেয়ে ফেলে তার বড়শির কাঁটাটা তার মুখের মধ্যে গেঁথে যায় এবং তার তখন প্রাণ চলে যায়। এই পৃথিবীর সমস্ত সৌন্দর্যকেই কবিতায় টোপের সাথে তুলনা করেছেন এবং বলেছেন যারা যারা এই সৌন্দর্যকে মনে মনে বিশ্বাস করে বা মনে মনে স্বীকার করে নেয় তারাই এই টোপ গিলে থাকে এবং এই টোপ গিলে তারা পৃথিবীর গুণগান করেছেন। কিন্তু কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত পৃথিবীর এই টোপকে তিনি গিলতে পারেননি, আর পারেননি বলেই তিনি বলেছেন তার উপরে এত রাগ কেন সৃষ্টিকর্তার। এই পৃথিবীর উপরিভাগে সুনীল আকাশ এবং মধ্যভাগে যে বহমান যে বাতাস আর তার গা বেয়ে প্রবাহিত নদীর জল, এখানে গাছে গাছে ফুল, ফুলে ফুলে মৌমাছি এবং সুন্দর ধরাতল, সমস্ত কিছুর মধ্যেই স্বভাব কবিরা খুঁজে পেয়েছেন সৌন্দর্যকে, কিন্তু যতীন্দ্রনাথ তাদের মধ্যে সৌন্দর্যকে তো খুঁজে পাননি। আসলে স্বভাব কবি কাদের বলে বলতো? যারা এই পৃথিবীর টোপ গিলে এই পৃথিবীর সমস্তকেই সুন্দর বলে তারা বিচার করে, কিন্তু যতীন্দ্রনাথ যেহেতু টোপ গিলেনি তাই তিনি স্বভাব কবি পর্যায়ে পড়েন না। এই স্বভাব কবিরা সুন্দর যে উপলব্ধি, মানে সৌন্দর্যকে লক্ষ্য করেন সিন্ধু, গোবি সাহারা ইত্যাদি সমস্ত কিছুর মধ্যে, কিন্তু এই সৌন্দর্যের পিছনে যে ধ্বংসের ছবি রয়েছে সেটিকে তারা পর্যবেক্ষণ করেন না। এই সুখের দুন্দুভি যতই স্বভাব কবিরা বাজাক না কেন, এই দুন্দুভিকে ছাপিয়ে দুঃখের যে কান্না, সেই কান্নাটি বড় হয়ে ওঠে কবির কাছে। পূর্ণিমার চাঁদের আকাশে যে চাঁদটি থাকে, মানে একটি গোটা চাঁদ, সেটি দেখতে সকলের ভালো লাগে, মানে কার না ভালো লাগে, এবং সেই চাঁদের ছবি যখন নদীর জলে পড়ে সেই জলে তার যে প্রতিফলিত ছবি, সেই ছবিটিও দেখতে সবারই ভালো লাগে এবং সেখানে মৃদুমন্দ বাতাস বয়, তখন যে চাঁদের একটি দোলাচল ছবি, মানে একটি দুলে যাওয়া যে ছবি, সেই ছবিটিও সকলের দেখতে ভালো লাগে এবং তখন অনেক কবিরা সেই চাঁদের ছবি দেখে গান গেয়ে ওঠেন। ছবি দেখে
মাতোয়ারা হয়ে যে সমস্ত লোকেরা গান গায় তাদের উদ্দেশ্যে যতীন্দ্রনাথ বলেছেন যে এই নদীর ধারে যে সমস্ত অসহায় মানুষরা বাস করে এবং নদীর ঢেউয়ে বা বন্যায় বা সুনামিতে তাদের যে ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে, তারাও কি এই ছবি দেখে গান করে উঠবে? তা কি কখনো সম্ভব? তিনি আরেকটি উপমা দিয়েছেন, দেখো, বাজ পড়ে যদি কারো মৃত্যু হয়, সেই বংশের কেউ আশা করি নতুন মেঘ দেখে কোনোদিন খুশি হবেন না। আবার তিনি এটাও বলেছেন, প্রচণ্ড ঝড়ে যার কুঁড়ে ঘরটি উড়ে গিয়েছে সেই ব্যক্তিটি বা তার পরিবারের কেউ বাতাসের গুণগান কোনোদিনও করবেন না। তিনি আরও বলেছেন, ফাল্গুন মাসে যখন নতুন পাতা বের হয় বা কিশলয় গজিয়ে ওঠে প্রত্যেকটি গাছের ডালে ডালে, সেই কিশলয় দেখে তো আমরা সকলেই উৎসাহিত উৎফুল্ল হয়ে উঠি। কিন্তু তার আগের ঘটনাটি, সেই যে বুড়ো পাতা বা বয়স্ক যে পাতাটি, সেটি যে জীর্ণ হয়ে অবহেলিত হয়ে গাছ থেকে পড়ে গেল, তার কথা তো আমরা মনে রাখি না। আমরা নতুনকে নিয়ে মেতে উঠি, কিন্তু সেই পুরনো অন্ধকারময় সেই ছবির কথা আমরা মনে রাখি না। আমরা গাছে ফল দেখে আনন্দ পাই, কিন্তু সেই ফল হতে গিয়ে গাছের যে শত শত ফুল ঝরে পড়ে যায়, সেগুলি দেখে আমাদের কষ্ট হয় না? সৃষ্টিকর্তা যখন হিসেব নিকেশ করেন, কতটা সুন্দর হলো, কতটা অসুন্দর হলো, কতটা ঠিক হলো, কতটা বেঠিক হলো, তখন তিনি দেখতে পান সুন্দরের চেয়ে তিনি অসুন্দরই বেশি সৃষ্টি করেছেন। কবি বলেছেন, বিজ্ঞাপনের মাধ্যমে যেমন মানুষের চাহিদাকে আকর্ষিত করা হয়, সৃষ্টিকর্তাও তেমনি বিজ্ঞাপনের মাধ্যমে, মানে এই কিছু পাহাড়, কিছু নদ নদী, কিছু মরুভূমি এবং আলাদা যে সমস্ত সুন্দর সুন্দর জিনিস, এ সমস্ত জিনিসগুলি তিনি বিজ্ঞাপন হিসাবে ব্যবহার করেছেন অসুন্দরকে ঢাকার জন্য। একটি জলে ভর্তি বেলুনকে যদি আমরা দেখতে পাই, তাহলে দেখতে পাবো যে সেই বেলুনটির আস্তরণটা খুবই পাতলা এবং তার ভিতরে যে জলটি রয়েছে সেই জলটি বেশিরভাগ জুড়ে রয়েছে বেলুনটির, অর্থাৎ তার সুন্দর জিনিসটা খুবই অল্প এবং ভেতরে যে জল সেটি অসুন্দর এবং সেটি তার বৃহৎ অংশ জুড়ে রয়েছে। এই পৃথিবীও ঠিক তেমনি, তার বাইরেটাই সুখ কিন্তু ভেতরটা তার দুঃখে ভরপুর। এই ব্রহ্মাণ্ডকে কবি রঙিন একটি মাকাল ফল বলেছেন, যার বাইরেটা টকটকে লাল কিন্তু ভেতরটা ছাইয়ে পরিপূর্ণ। সৌন্দর্যের পূজারী হয়ে যারা জীবন কাটায় তারা কখনোই সত্যটাকে স্বীকার করে না। তাই কবি বলেছেন, বাইরের যে পৃথিবীটা সেটা সম্পূর্ণই টোপ এবং অসুন্দর, সেখান থেকে আমাদের শেখার কিছুই নেই। পৃথিবী আমাদের বারবার বিপদযাত্রী করেছে। চক্রবাক পাখি বা চখা পাখি, এই পাখিটি সাধারণত রাত্রে ঘুরে বেড়ায় এবং চাঁদের সুধারস তারা পান করে। এই চখা পাখি প্রেমের পাখি হিসাবেই প্রসিদ্ধ, কিন্তু কবি বলেছেন এই চখা পাখি কিভাবে আমাদের প্রেম শেখাবে। কবি এটাও বলেছেন, অরণ্যকে দূর থেকে যতটা সুন্দর বলে আমাদের মনে হয়, এই অরণ্যের মধ্যেও চলতে থাকে রেষারেষি, হিংসা এবং মারামারি। কারণ এই অরণ্যের প্রতিটা বৃক্ষই চায় আমি সবার আগে আকাশের দিকে মুখ তুলে তাকাই, কারণ তাহলে সূর্যালোক আমি বেশি করে পাবো এবং এর ফলেই এই অরণ্যের যে গাছপালাগুলি তাদের মধ্যে একটি রেষারেষি তৈরি হয় এবং অসুন্দরকে আমরা বাইরে থেকে কখনোই দেখতে পাই না। পশ্চিম আকাশে যখন রাঙা মেঘ আসে, এই রাঙা মেঘের মধ্যে অসংখ্য বজ্র লুকিয়ে থাকে, সেই বজ্রকে তো আমরা লক্ষ্য করি না। আমরা রাঙা মেঘ দেখে আনন্দে মাতোয়ারা হয়ে উঠি, কিন্তু সেই বজ্রের মাঝে লুকানো, মেঘের মাঝে লুকানো থাকা যে বজ্র,
সেগুলিকে কবি লক্ষ্য করেছেন। আমাদের জীবনও ঠিক তাই। আমরা অন্যান্য সকলকে আমাদের সুখটাই শুধু দেখাই, কিন্তু আমাদের যে ভেতরে কষ্টটা রয়েছে সেই কষ্টটা আমরা কাউকে দেখাতে চাই না। সন্ধ্যাবেলা মায়াবিনী রূপে বারাঙ্গনাদের, অর্থাৎ যারা দেহ ব্যবসা করে, তাদের আমরা বাইরে বারান্দায় দাঁড়িয়ে থাকতে বা বসে থাকতে দেখতে পাই। প্রতিদিন নতুন নতুন রূপের সাজে তাদেরকে দেখা যায়। আপাত দৃষ্টিতে তাদেরকে দেখলে মনে হবে তারা তো সেজে গুজে রয়েছে, তাদের তো দুঃখই নেই, কারণ তারা সেজে গুজে রয়েছে, তাদের মন তো খুশিতে মাতোয়ারা। কিন্তু আসলে কি তাদের মন খুশিতে মাতোয়ারা? তারা কি আনন্দে সেজেছে, না তারা উপার্জনের আশায় একটু সেজে রয়েছে? কবিতায় তাদের সাজের মধ্যে আনন্দকে দেখতে পাননি, তাদের সাজের মধ্যে কবি দুঃখকেই দেখতে পেয়েছেন। এই বারাঙ্গনাদের ব্যবসা হচ্ছে খাদ্য খাদক বাদ্যবাদকদের ব্যাপার। এখানে কোনো সৌন্দর্যকে কবি লক্ষ্যই করেননি। কবি বলেছেন আমাদের 6টি ঋতুতে আমাদের মাঝে 6টি রিপু খেলা করে: কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। এই 6টি রিপু আমাদের জীবনে খেলা করে। তিনি বারবার দুঃখটাকে দেখতে পেয়েছেন আমাদের সমাজে, তাই তিনি দুঃখবাদী কবি হিসাবেই পরিচিত। এতক্ষণ তিনি বন্ধু বন্ধু বলে ঈশ্বরকে সম্বর্ধনা করলেও শেষ পর্যন্ত তিনি মানুষেরই জয়গান করেছেন। এরপর তিনি বলেছেন, শোনোহ মানুষ ভাই, সবার উপরে মানুষ শ্রেষ্ঠ। স্রষ্টা আছে বা নাই, আসলে সৃষ্টিকর্তাকে ঘিরে রয়েছে মৃত্যুর মহারাত্রি। এত কিছু সৃষ্টি করার মধ্যেও তাই তিনি দুঃখের পথযাত্রী। এই পৃথিবীর মাঝেই ঈশ্বর মাঝে মাঝে সৃষ্টি করেন দুলাল ছেলেদের। এই দুলাল ছেলেরা মানবের ভালোবাসার বাণীতে মানব প্রেমকে পৃথিবীর মধ্যে একাকার করে দেয়। সুখের পরোয়া করে না, তারা দুঃখের জীবনটাকেই গ্রহণ করে নেয়। উদাহরণস্বরূপ আমরা গৌতম বুদ্ধ বা অন্যান্য যেসব দার্শনিক রয়েছে তাদের কথা বলতে পারি। তারা তো দুলাল ছেলে, কিন্তু গরিবদের দুঃখ যন্ত্রণা দেখে তারা তাদের যে ঐশ্বর্য, সেই ঐশ্বর্যকে ছেড়ে তিনি গরিবদের সাথে মিশে গিয়েছিলেন। প্রকৃতির মেঘ থেকে যে বৃষ্টি হচ্ছে, সে মেঘ কি আসলে জল দেয়? না, জল দেয় না। সেই মেঘও পৃথিবীর সমুদ্র থেকেই জল চুরি করে নেয় এবং সেই জলই আবার ফিরিয়ে দেয়। তাহলে সে নিজে থেকে জল দিল কিভাবে? এই সৃষ্টি সুখে যারা মহাসুখী তারা কেউ মানুষ নয়, তারা সবাই জড় পদার্থ, একথা কবি মনে করেন। আর এই পৃথিবীতে যারা কেঁদে কাটিয়েছে তারাই আসলে নর, তারাই ঈশ্বর। কবি তাদেরই জয়গান করেছেন। কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত এই দুঃখকেই আমাদের জীবনে তিনি বারবার ফিরে আসতে দেখেছেন, তাই তিনি দুঃখবাদী কবি হিসাবেই পরিচিত। তবে তিনি ছিলেন আশাবাদী, না হলে তিনি মানুষের জয়গান করতেন না। যাই হোক, এটাই ছিল দুঃখবাদী কবিতার বিষয়বস্তু আলোচনা। এবার আমরা এমসিকিউ প্রশ্নের দিকে এগোবো এবং তারপর আরও যে দুটি কবিতা রয়েছে তার এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করার পর এই ভিডিওটি শেষ করব। দুঃখবাদী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অপশানগুলি হলো মরীচিকা, মরুশিখা, মরুমায়া। সঠিক উত্তর মরুশিখা। কোপ কথার অর্থ কী? অপশানগুলি হলো দুঃখ, অভিমান, রাগ। সঠিক উত্তর রাগ। বন্ধু বলতে কবি কাকে বুঝিয়েছেন? অপশানগুলি হলো পরমেশ্বর, কবির পিতা, কবির প্রতিবেশী। সঠিক উত্তর পরমেশ্বর। ঈশ্বরের
কার উপর রাগ বলে কবি মনে করেছেন? অপশানগুলি হলো এই পৃথিবীর টোপ যে গিলতে পারে না, এই পৃথিবীতে বসবাসের জন্য যে উপযুক্ত নয়, এই পৃথিবীকে যে জাজল্য করে রেখেছে। সঠিক উত্তর এই পৃথিবীর টোপ যে গিলতে পারে না। ছবি ও ছন্দে কে দালালি করেছে? অপশানগুলি হলো পূজারী, স্বভাবকবি, কবি। সঠিক উত্তর স্বভাবকবি। দুন্দুভি কথার অর্থ কী? অপশানগুলি হলো যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত বাদ্যযন্ত্র, রণদামামা, সেতার। সঠিক উত্তর যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত বাদ্যযন্ত্র। সুখ দুন্দুভি ছাপিয়ে কি উঠেছিল? অপশানগুলি হলো রণদামামার আওয়াজ, দুঃখের জয়, সুখের বিজয় পতাকা। সঠিক উত্তর সুখের বিজয় পতাকা। সুখের তরঙ্গের প্রকৃতি কী রূপ? অপশানগুলি হলো কঠিন, জটিল, হালকা। সঠিক উত্তর হালকা। হাচ্চা সুখের তরঙ্গ ভেঙেছে কে? অপশানগুলি হলো বরুণ, ইন্দু, সিন্ধু। সঠিক উত্তর ইন্দু। কোন মাসে নবকিশালয় আসে? অপশানগুলি হলো ফাল্গুন, আশ্বিন, মাঘ। সঠিক উত্তর ফাল্গুন। নবকিশালয় কি মনে রাখে না? অপশানগুলি হলো জীর্ণ পাতার কাহিনী, বৃক্ষলতার কাহিনী, অশ্বত্থ বৃক্ষের কাহিনী। সঠিক উত্তর জীর্ণ পাতার কাহিনী। কোন সময় জীর্ণ পাতা ঝরে পড়ে? অপশানগুলি হলো বর্ষাকালে, শীতকালে, গ্রীষ্মকালে। সঠিক উত্তর শীতকালে। খ্যাতি বজায় রাখতে কি জ্বালা হবে? অপশানগুলি হলো প্রলয়ের লাল বাতি, আলোর শিখা, দীপশলাকা। সঠিক উত্তর প্রলয়ের লাল বাতি। এই ব্রহ্মাণ্ডে কি ঝুলছে? অপশানগুলি হলো দুঃখের জয়ঢাক, রঙিন মাকাল ফল, সত্যের চাবিকাঠি। সঠিক উত্তর রঙিন মাকাল ফল। কে প্রেমের কিছু জানে না বলে কবি মনে করেছেন? অপশানগুলি হলো চখা, দুঃখবাদীরা, দুর্বৃত্তরা। সঠিক উত্তর চখারা। ধর্ম কে শেখাতে পারবে না? অপশানগুলি হলো চখা, চটক, বক। সঠিক উত্তর বক। জীবন ধর্ম কে বোঝাবে বলে কবি মনে করেছেন? অপশানগুলি হলো হিংস্র সাপত, চটক, বক। সঠিক উত্তর হিংস্র সাপদ। কে জপ করছে? অপশানগুলি হলো অরণ্য তরু, সন্ন্যাসী, বক। সঠিক উত্তর অরণ্য তরু। কাদের অবাধ প্রণয় চলছে? অপশানগুলি হলো মেঘেদের, আকাশের, কুসুম অলির। সঠিক উত্তর কুসুম অলির। বজ্র লুকিয়ে রেখে কে হাসছে? অপশানগুলি হলো কুসুম, রাঙা মেঘ, অসীম আকাশ। সঠিক উত্তর রাঙা মেঘ। রাঙা সন্ধ্যার বারান্দা ধরে কে? অপশানগুলি হলো রঙিন বারাঙ্গানা, পাখির কলকাকলি, অসীম আকাশ। সঠিক উত্তর রঙিন বারাঙ্গানা। মানুষকে ঘিরে কে রয়েছে? অপশানগুলি হলো মৃত্যুর মহাযাত্রী, পথযাত্রী, সৃষ্টির যাত্রী। সঠিক উত্তর মৃত্যুর মহাযাত্রী। ঈশ্বরের স্বভাব কাদের মান বেশি বলে কবি মনে করেছেন? অপশানগুলি হলো সুখ তরঙ্গ ভাঙতে দেখে যারা তীরে বসে গান গায়, যারা পৃথিবীর জনসমুদ্রে ধ্বংসের গান গায়,
সৃষ্টির লীলা সুখে যারা ধ্বংসের গান গায়। সঠিক উত্তর, সুখের তরঙ্গ ভাঙতে দেখে যারা তীরে বসে গান গায়। মানুষের মাঝে যে আসে। অপশনগুলি হলো রাজা, রাজার দুলালি, রাজার দুলাল ছেলে। সঠিক উত্তর, রাজার দুলাল ছেলে। স্তুতি কবিতাটি কার লেখা? অপশনগুলি হলো যতীন্দ্রনাথ সেনগুপ্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, মোহিতলাল মজুমদার। সঠিক উত্তর, যতীন্দ্রনাথ সেনগুপ্ত। স্তুতি কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম কি? অপশনগুলি হলো মরুমায়া, মরীচিকা, ত্রিজামা। সঠিক উত্তর, মরীচিকা। মরীচিকা কত সালে প্রকাশিত হয়? অপশনগুলি হলো 1923, 1924, 1925। সঠিক উত্তর 1923। সকল জ্বালার সব দীপ্তির পরিণাম কি? অপশনগুলি হলো মাটি, ছাই, ধুলো। সঠিক উত্তর ছাই। মাঝে মাঝে কিভাবে জ্বলে ওঠে? অপশনগুলি হলো সুনামি, দাবানল, ভূমিকম্প। সঠিক উত্তর দাবানল। যতীন্দ্রনাথ সেনগুপ্তকে কী ধরনের কবি বলা হয়? অপশনগুলি হলো দুঃখবাদী, দেহবাদী, মানবতাবাদী। সঠিক উত্তর দুঃখবাদী। এ বিশ্ব কি হবে? অপশনগুলি হলো ভস্মের মহারাজ, মহারাজ, উভয়। সঠিক উত্তর ভস্মের মহারাজ। যতীন্দ্রনাথ সেনগুপ্তর জন্ম কোথায়? অপশনগুলি হলো বীরভূম, মালদা, বর্ধমান। সঠিক উত্তর বর্ধমান। বহ্নির রূপ কবি কোথায় দেখতে চেয়েছেন? অপশনগুলি হলো আলোয় আলোয়, শিখায় শিখায়, কমলে কমলে। সঠিক উত্তর শিখায় শিখায়। বহ্নিস্তুতি কবিতায় বাণী জেগেছে কোথায়? অপশনগুলি হলো নিখিল বিশ্বে, নীরস অধরে, বজ্রে। সঠিক উত্তর বজ্রে। কবি কোথায় ইঙ্গিত ঝলসিয়ে ওঠার কথা বলেছেন? অপশনগুলি হলো নীরস অধরে, বজ্রে, বিদ্যুতে। সঠিক উত্তর বিদ্যুতে। বক্ষে বক্ষে বহ্নি কোথায় আসন পেতেছে? অপশনগুলি হলো দাবানলে, পতঙ্গ সবে, তৃষ্ণার শতদলে। সঠিক উত্তর তৃষ্ণার শতদলে। বহ্নির দৃষ্টি নিয়ত কোথায় শ্লেষ এনেছে? অপশনগুলি হলো কেতুর আখিতে, শনির আখিতে, দাবানলে। সঠিক উত্তর শনির আখিতে। কোন মাসে অনাবৃষ্টি হয়? অপশনগুলি হলো জ্যৈষ্ঠ, মাঘ, বৈশাখ। সঠিক উত্তর জ্যৈষ্ঠ। কোন মাসে দেশ ডুবে যায়? অপশনগুলি হলো জ্যৈষ্ঠ, ভাদ্র, বৈশাখ। সঠিক উত্তর ভাদ্র। চিতার ফুলকি উড়ে কোথায় লাগে? অপশনগুলি হলো শান্তির দাবানলে, চিত্তের যতুপুরে, মনোমাঝে। সঠিক উত্তর চিত্তের যতুপুরে। সব সম্বল ভস্ম করে অগ্নি কিভাবে ওঠে? অপশনগুলি হলো ম্লান হয়ে, ফিকে হয়ে, দীপ্ত হয়ে। সঠিক উত্তর দীপ্ত হয়ে। যোগ বিয়োগের কাজ শেষ হয়ে গেলে বিশ্বে কি হবে? অপশনগুলি হলো ভস্মের মহাতাজ, শতাব্দীর দিনযাপন, জীবন্ত লাশ। সঠিক উত্তর ভস্মের মহাতাজ। কবি সর্বভুক কাকে বলেছেন? অপশনগুলি হলো অগ্নিকে, পশুরূপী মানুষকে, পশুকে। সঠিক উত্তর অগ্নিকে। চিরবৈশাখ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অপশনগুলি হলো মরুমায়া, সায়ম, ত্রিজামা। সঠিক উত্তর সায়ম। ক্ষণের প্রত্যাশা করে কবি মনে আনন্দের সঞ্চার হয়েছে? অপশনগুলি হলো
সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, জোয়ার ভাটা। সঠিক উত্তর চন্দ্রগ্রহণ। কী কারণে কবির অফিস বন্ধ ছিল? অপশানগুলি হলো সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, কালবৈশাখী ঝড়। সঠিক উত্তর চন্দ্রগ্রহণ। কবি ও কবির বন্ধু বসে থাকার সময় মাথার উপর কি ঘুরছিল? অপশানগুলি হলো জ্বলন্ত দাবদাহ, তড়িৎ ব্যঞ্জন, কালবৈশাখীর প্রবল দোলা। সঠিক উত্তর তড়িৎ ব্যঞ্জন। আগুন ফোয়ারা কোথা থেকে এনেছিল? অপশানগুলি হলো আগুনের ঝিলিক থেকে, রান্নার গ্যাস থেকে, আকাশ থেকে। সঠিক উত্তর আকাশ থেকে। অগ্নি স্নানে কে মেতেছিল? অপশানগুলি হলো নবপল্লব, আকাশের দিগন্ত, খড়কুটো। সঠিক উত্তর নবপল্লব। আগুনের ধারা কোথায় ঝরে পড়েছে? অপশানগুলি হলো আকাশের ঊর্ধ্বপ্রান্তে, নারকেলের শিরে, বটগাছের শীর্ষে। সঠিক উত্তর নারকেলের শিরে। আগুনের ধারা কারা পান করে? অপশানগুলি হলো বাগানের কোণের সূর্যমুখীরা, নারিকেলের সারিরা, পাহাড়ের চূড়ারা। সঠিক উত্তর বাগানের কোণের সূর্যমুখীরা। কবির অঙ্গে কি লেগেছিল? অপশানগুলি হলো নবনিদাগের ঘর, আখি পল্লবের কাতরতা, ঝিল্লি মুখরিত সন্ধ্যা। সঠিক উত্তর নবনিদাগের ঘর। কবি বসন্ত ছেড়ে কোথায় যোগ দিয়েছিলেন? অপশানগুলি হলো জীবনযজ্ঞে, কালবৈশাখীর আমন্ত্রণে, নিদাগ মহোৎসবে। সঠিক উত্তর নিদাগ মহোৎসবে। কবি কোথায় বালুর শয্যা পেতেছিলেন? অপশানগুলি হলো নিদাগ মহোৎসবে, দিগন্তহারা অন্তরে, শতাব্দীর সীমান্তে। সঠিক উত্তর দিগন্তহারা অন্তরে। চিরবৈশাখ কবিতাটি কার লেখা? অপশানগুলি হলো যতীন্দ্রনাথ সেনগুপ্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম। সঠিক উত্তর যতীন্দ্রনাথ সেনগুপ্ত। কার প্রতি সম্বোধন করে কবিতাটি শুরু হয়েছে? অপশানগুলি হলো বন্ধু, শত্রু, গুরুজন। সঠিক উত্তর বন্ধু। আলোচ্য কবিতায় কোন গ্রহণের কথা বলা হয়েছে? অপশানগুলি হলো চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, উভয়। সঠিক উত্তর চন্দ্রগ্রহণ। আলোচ্য কবিতায় কি ছুটির কথা বলা হয়েছে? অপশানগুলি হলো অফিস, বাজার, হাট। সঠিক উত্তর অফিস। পশ্চিম দিকে কি দেখা দিয়েছিল? অপশানগুলি হলো মেঘের ডাক, সূর্যের অস্তরাগ, সূর্যের অস্ত। সঠিক উত্তর মেঘের ডাক। ভাঙা বুকে কি জ্বলছে? অপশানগুলি হলো মায়াবন্যীর স্ফুলিঙ্গ, মায়াবন্যীর তাপপ্রবাহ, যুগান্তরের জ্বালা যন্ত্রণা। সঠিক উত্তর মায়াবন্যীর স্ফুলিঙ্গ।